হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নেট জার্নি। এই চ্যানেলে ইউজিসি নেট, সেট, স্লেট এবং অন্যান্য পরীক্ষার জন্য প্রিপারেশন করানো হবে। বিশেষ করে পলিটিক্যাল সায়েন্স এবং পেপার 1 এর সম্পূর্ণ ক্লাস দেখতে হলে চ্যানেলটি অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আজকে আমার টপিক ইন্ডিয়ান ফরেন পলিসির উপরে, যার নাম হচ্ছে প্রিফেস অফ দ্য ইন্ডিয়ান ফরেন পলিসি, এ ব্রিফ অ্যানালাইসিস অফ সাম ডিটারমিনেন্টস, অবজেক্টিভস, প্রিন্সিপালস অ্যান্ড এভলিউশনস। তো অ্যাকচুয়ালি এটা বেস অফ দ্য ফরেন পলিসি। আমরা জানি ইউজিসি নেটে 10টা ইউনিট রয়েছে, তার মধ্যে ফরেন পলিসি একটা অন্যতম ইউনিট। ইন্ডিয়ান ফরেন পলিসির উপরে অনেক ভিডিও আমি প্রোভাইড করব, কিন্তু প্রথমে একটা বেসমূলক ভিডিও আমি দিচ্ছি, যেটা ফরেন পলিসির ক্ষেত্রে একটা নলেজ প্রোভাইড করবে এবং সম্পূর্ণভাবে বিষয়টাকে বুঝতে আপনাদের হেল্প হবে। তো ফরেন পলিসির উপরে প্রথমেই আমরা যদি দেখি, হোয়াট ইজ দ্য ইন্ডিয়ান ফরেন পলিসি? In contemporary times, Indian foreign policy is an important factor to describe Indian tendency over the international perspectives. অ্যাকচুয়ালি আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে, আন্তর্জাতিক এরিনার ক্ষেত্রে ইন্ডিয়ান ফরেন পলিসি একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করে। কারণ ইন্ডিয়ান ফরেন পলিসির দ্বারাই স্টেট তার ভ্যালু, তার মোরালিটি, তার অ্যাক্টিভিটি সমস্ত কিছুকে প্রমোট করে ওভার দ্য ইন্টারন্যাশনাল পার্সপেক্টিভস। It is not only the present time, but also we can found in traditional literature. এটা শুধুমাত্র বর্তমানকালেই গড়ে উঠেছে বা নতুন কোনো জিনিস এমনটা নয়, এটা অতীত থেকে চলে আসছে, এনশিয়েন্ট টাইম থেকে চলে আসছে। যেমন আমরা উদাহরণ হিসেবে কৌটিল্যর অর্থশাস্ত্রের কথা বলতে পারি, যেটা ইন্ডিয়ান ফরেন পলিসির ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট। আমি কৌটিল্যের উপর একটা ভিডিও নিয়ে আসবো, যেটা সম্পর্কে জানলে ইন্ডিয়ান ফরেন পলিসিতে কৌটিল্য কী কী বলেছে সেটাও আপনারা বুঝতে পারবেন। এছাড়াও যদি আমরা দেখি কোনো এনসিয়েন্ট টেক্সট লাইক মহাভারত, রামায়ণ, সেখানেও কিন্তু ইন্ডিয়ান ফরেন পলিসির কিছু উল্লেখ আমরা পেয়ে থাকি। তো এটা কিন্তু কোনো নতুন বা কোনো নিউ ফ্যাক্টর নয়, কোনো নতুন জিনিস নয়, এটা বেসিক্যালি ট্র্যাডিশনাল এরিয়া থেকে চলে আসে, ট্র্যাডিশনাল দিন থেকে চলে আসছে। তো ইন্ডিয়ান ফরেন পলিসির উপরে আমরা কিছু কিছু জিনিস দেখব, যেগুলো অ্যাকচুয়ালি ইন্ডিয়ান ফরেন পলিসিটা কি। ফরেন পলিসি বলতে আমরা বুঝি এমন কিছু পলিসি, এমন কিছু রুলস, এমন কিছু রেগুলেশনস যেগুলোর দ্বারা ভারতবর্ষ, ইন্ডিয়া নিজের মোরালিটি, নিজের ভ্যালু, নিজের ন্যাশনাল ইন্টারেস্ট, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট টার্ম টু ডিফাইন ইন্ডিয়ান ফরেন পলিসি। ন্যাশনাল ইন্টারেস্টকে প্রমোট করার জন্য ইন্ডিয়া নিজের কিছু পলিসি নিয়ে আসছে, যেগুলোকে আমরা ইন্ডিয়ান ফরেন পলিসি বলছি। কি কি পলিসি নিয়ে আসছে সেগুলো আমরা একটু পরেই দেখতে পাবো। নেক্সট কিছু ইন্ট্রোডাকশন আমি দিয়ে দিয়েছি। ইন সিম্পল টার্মস, ফরেন পলিসি ইজ দ্য আউটপুট অফ দ্য স্টেট অ্যাকশন। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট লাইন। স্টেট অ্যাকশন, স্টেট অ্যাক্টিভিটি কে প্রমোট করার জন্য ইন্ডিয়ান ফরেন পলিসি একটা আউটপুট। ওকে, ইন্ডিয়ান ফরেন পলিসি রিপ্রেজেন্ট সাম প্রিন্সিপলস, লজ, ভ্যালুজ অ্যান্ড মোরালিটি হুইচ আর প্রমোট দ্য ন্যাশনাল ইন্টারেস্ট অফ ইন্ডিয়া ইন দ্য এজ অফ গ্লোবালাইজেশন। বর্তমানে বিশ্বায়নের যুগে, টেকনোলজির যুগে, ইন্ডিয়ান ফরেন পলিসি প্লেজ এ গ্রেট রোল টু মেনটেন ওয়ার্ল্ড পিস অ্যান্ড সিকিউরিটি ওভার দ্য ইন্টারন্যাশনাল সোসাইটি। আন্তর্জাতিক সমাজের ক্ষেত্রে বর্তমানে গ্লোবালাইজেশনের যুগে একটা বিশেষ রোল প্লে করে চলেছে ইন্ডিয়ান ফরেন পলিসি। ওয়ার্ল্ড পিস মানে বিশ্ব শান্তি বজায় রাখা, সুরক্ষার ব্যাপার, সুরক্ষা এবং অন্যান্য ন্যাশনাল ইন্টারেস্টকে প্রমোট করে। একটা প্রিন্সিপাল আছে, দিস ইজ কল অফ দ্য নো ফার্স্ট ইউজ। ইউ ক্যান সি হিয়ার, ইন্ডিয়া ইনস্টিটিউটেড এর প্রিন্সিপাল অফ নো ফার্স্ট ইউজ 2003। ওকে, 2003 সালে ইন্ডিয়া একটা প্রিন্সিপাল নিয়ে এসেছিল ইন্ডিয়ান ফরেন পলিসির ক্ষেত্রে, দিস ইজ আর নো ফার্স্ট ইউজ। মানে আগে থেকে আমরা ইউজ করব না। কি ইউজ করবে না? নিউক্লিয়ার ওয়েপন। দিস ইজ পার্সপেক্টিভ অফ নিউক্লিয়ার ওয়েপন। ওকে, নিউক্লিয়ার ওয়েপনকে আমরা আগে থেকে ইউজ করব না। হ্যাঁ, যদি কোনো রাষ্ট্র আমাদের বিরুদ্ধে নিউক্লিয়ার অ্যাটাক করে, আমরা তার পাল্টা জবাব দেবো, বাট আগে থেকে আমরা করব না। এবং যাদের নিউক্লিয়ার, যে রাষ্ট্রের নেই, মানে নন নিউক্লিয়ার স্টেট, তাদেরকেও কিন্তু নিউক্লিয়ার অ্যাটাক করব না। তার মানে কি? তার মানে ইন্ডিয়া নিজে কোথাও একটা ইন্ডিয়ান ফরেন পলিসির মাধ্যমে নিজের ভ্যালু, নিজের মোরালিটির দ্বারা পরিচালিত হচ্ছে। এবং এই সমস্ত ভ্যালু, এই সমস্ত মোরালিটি আসছে কোথা থেকে? আসছে হচ্ছে ডিটারমিনেন্টস থেকে, নির্ধারক থেকে। ডিটারমিনেন্টস অফ দ্য ইন্ডিয়ান ফরেন পলিসি। অ্যাকচুয়ালি ইন্ডিয়ান ফরেন পলিসি তৈরি করা হয় ইন্ডিয়ারই কিছু ডিটারমিনেন্টসের দ্বারা, কিছু নির্ধারকের দ্বারা। You can see here, generally the Indian foreign policy of every country depends on its internal and external factor. সাধারণত প্রত্যেকটা দেশেরই ফরেন পলিসি প্রভাবিত হয় কিছু
আভ্যন্তরীণ এবং বাহ্যিক বিষয়ের দ্বারা, ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল ফ্যাক্টর, ইভেন দ্য বেসিক ডিটারমিনেন্টস অফ ইন্ডিয়ান ফরেন পলিসি আর বেসড অন দ্য এক্সিস্টিং সিচুয়েশন অ্যান্ড সার্কামস্ট্যান্সেস। এবং বেসিক যদি আমরা কিছু ইন্ডিয়ান ফরেন পলিসির ডিটারমিনেন্টস দেখতে চাই, সেটাও কিন্তু আমরা এক্সিস্টিং সিচুয়েশন মানে বর্তমান পরিস্থিতির পরিবর্তনের সাথে সাথে আমরা কিন্তু প্রত্যক্ষ করতে পারি। In the case of India, we can find some important internal and external factors which play a significant role in the making of Indian foreign policy. আমরা কিছু আভ্যন্তরীণ এবং কিছু বাহ্যিক বিষয় দেখব এক এক করে। প্রথম হচ্ছে জিওগ্রাফি। জিওগ্রাফি ইজ দ্য মোস্ট স্ট্যাবল ডিটারমিনেন্টস। স্ট্যাবলস মিনস স্থায়ী, যেটা পরিবর্তন হয় না, আনচেঞ্জিং, রাইট, অফ ইন্ডিয়ান ফরেন পলিসি। জিওগ্রাফি রিপ্রেজেন্ট দ্য সাইজ অফ দ্য টেরিটরি, লোকেশন, বাউন্ডারি, টোপোগ্রাফি, পপুলেশন, এই যে জিনিসগুলো রয়েছে, টেরিটরি, লোকেশন, বাউন্ডারি, এগুলো কখনো পরিবর্তন হয় না। দিস ইজ আ আনচেঞ্জেবল ফ্যাক্টর। সো দিস ইজ আ জিওগ্রাফি ইজ ভেরি ইম্পর্টেন্ট রোল টু প্লে এট লাইক internal determinants for the Indian foreign policy. Next point is history. The historical background of India's its traditional roots also affected Indian foreign policy. Like, for example, India has developed itself as an anti-colonialist, anti-imperialist and anti-racist due to the bitter experience of India's past. আমরা যদি ইন্ডিয়ার পাস্ট দেখি, ভারতবর্ষের অতীত দেখি, সেখানে আমরা দেখব 200 বছর ইংরেজরা শাসন করে গিয়েছে, কলোনিয়ালিজম, সেখানে ইম্পেরিয়ালিজম, সেখানে রেসিস্টের যে চিন্তাভাবনা, সমস্ত কিছুই কিন্তু আমাদের ভারতবর্ষে কিন্তু একটা সময় ঘটে গিয়েছে। তাই এর একটা বিটার এক্সপিরিয়েন্স মানে খারাপ একটা অভিজ্ঞতা আছে ভারতবর্ষের। এর উপর ভিত্তি করেই কিন্তু ভারতবর্ষ নিজের ফরেন পলিসিটাকে অ্যান্টি ইম্পেরিয়ালিস্ট, অ্যান্টি কলোনিয়ালিস্ট, অ্যান্টি রেসিস্ট হিসেবে প্রমোট করছে। তো হিস্ট্রিও কিন্তু কোথাও গিয়ে দায়ী আমাদের ভারতবর্ষের ফরেন পলিসির নির্ধারক হিসেবে, কন্ট্রোল করার ক্ষমতা হিসেবে, রাইট। নেক্সট হচ্ছে কালচার। কালচার মিনস আমরা সকলেই জানি আমাদের ভারতবর্ষ নানা জাতি, নানা ধর্ম, নানা বর্ণ, নানা কালচারের মানুষ একসাথে বসবাস করে, তাই না? তাই অবশ্যই হিউম্যান রাইটস, হিউম্যান ডিগনিটি, অটোনমি, এই সমস্ত বিষয়গুলো কিন্তু হিউম্যান কালচারের মধ্যে আমরা এই মুহূর্তে প্রমোট করি। সো ইন্ডিয়ান ফরেন পলিসিও কিন্তু এই বিষয়গুলোকে মাথায় রেখেই সম্পূর্ণভাবে কালচারটাকে ইন্টারন্যাশনাল পার্সপেক্টিভে অ্যাজ এ থ্রু দ্য ইন্ডিয়ান ফরেন পলিসি, অ্যাকচুয়ালি ফরেন পলিসির দ্বারা সেটাকে প্রমোট করার চেষ্টা করে। নেক্সট হচ্ছে ইকোনমিক্যাল ফ্যাক্টর। দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট। ওকে, ইন্ডিয়া ওয়াজ ইকোনমিক্যালি উইক ডিউ টু দ্য ইস্যু অফ পভার্টি অ্যান্ড আনএমপ্লয়মেন্ট। অ্যাকচুয়ালি ইন্ডিয়া যখন স্বাধীন হয় আফটার ইন্ডিপেন্ডেন্স ইন 1947, ইন্ডিয়া যখন স্বাধীন হয় তখন ইকোনমিক্যালি উইক ছিল, অর্থনৈতিক দিক থেকে দুর্বল ছিল। পভার্টি, গরিবি, আনএমপ্লয়মেন্ট, সমস্ত কিছু, বেকারত্ব, সমস্ত কিছুই কিন্তু ইন্ডিয়াতে রাজ করতো, সমস্ত কিছু কিন্তু ইন্ডিয়াকে একদম শেষ করে দিয়েছিল, রাইট। সো ইন্ডিয়া কিপস ইকোনমিক ডেভেলপমেন্ট ইন মাইন্ড ওয়াইল ফর্মুলেটিং হার ফরেন পলিসি উইথ ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্টস। অ্যাকচুয়ালি ইন্ডিয়া যখন অন্য রাজ্যের সাথে ব্যবসা করে, ট্রেড করে, ইনভেস্টমেন্টস করে, অন্যান্য ট্রিটি করে, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু ইন্ডিয়া তার ইকোনমিক্যাল ডেভেলপমেন্ট এই পয়েন্টটাকে মাথায় রেখে ফরেন পলিসি নির্ধারণ করে, যাতে তার অর্থনৈতিক উন্নতি হয়। কারণ ইন্ডিয়ার অবস্থা, ইন্ডিয়া ইজ এ ডেভেলপিং কান্ট্রি, ইন্ডিয়া ইজ ওয়েক ফর দ্য পভার্টি অ্যান্ড আনএমপ্লয়মেন্ট রাইট ইস্যু। ওকে, নেক্সট হচ্ছে ন্যাশনাল ইন্টারেস্ট। This term is very broader. This term is very broader for the perspective of Indian foreign policy and IR also. According to the realist, you know that the realism theory is basically based on this particular principle. This particular point is national interest. According to the realist, the protection of the national interest is sole concern of every state hegemony. National interest refer to the power, economy, security, sovereignty, population, all of things. Basically, ভারতবর্ষের যে ন্যাশনাল ইন্টারেস্ট মানে জাতীয় স্বার্থ, সেটা সব কিছুকে প্রমোট করে। অ্যাকচুয়ালি এটা একটা ব্রডার আমব্রেলা বলা যেতে পারে, আমব্রেলা টার্ম। এর মধ্যে কিন্তু অনেক ফ্যাক্টর রয়েছে, লাইক পাওয়ার, লাইক ইকোনমি, লাইক সিকিউরিটি, লাইক সোভারেন্টি, লাইক পপুলেশন, অল আর বেসড অন দিস পার্টিকুলার থিং। ওকে, তো ন্যাশনাল ইন্টারেস্টটা খুব ইম্পর্টেন্ট। ন্যাশনাল ইন্টারেস্টকে প্রমোট করার জন্যই কিন্তু ইন্ডিয়ান ফরেন পলিসি বানানো হয় অ্যাকচুয়ালি। সো ন্যাশনাল ইন্টারেস্ট ইজ ভেরি ওকে। নেক্সট হচ্ছে ideological factor. Ideology is the internal factor to define Indian foreign policy. Impact of Western liberalism, socialism, Gandhism is visible of Indian foreign policy. যদি আমরা ভারতবর্ষের বিদেশ নীতি দেখি, রাইট, ফরেন পলিসি দেখি, সেখানে আমরা ওয়েস্টার্ন লিবারেলিজমের ধারণাও পাবো, সেখানে আমরা সোশ্যালিজমের ধারণাও পাবো, সেখানে আমরা গান্ধীজমের ধারণাও পাবো। অ্যাকচুয়ালি আমরা যদি ইন্ডিয়ান কনস্টিটিউশন, ইন্ডিয়ান পলিটিক্স যখন ক্লাস নেব, সেখানে ডিপিএসপি বলে একটা চ্যাপ্টার আছে, সেখানেও কিন্তু
এই লিবারালিজম, সোশ্যালিজম, গান্ধীজমের কিছু প্রিন্সিপাল আছে যেগুলো স্টেট নিজের অ্যাকশনের দ্বারা প্রোভাইড করবে। সো ইন্টারনাল ক্ষেত্রেও আছে, এক্সটার্নাল ক্ষেত্রেও আছে। সো এই জিনিসগুলো কিন্তু আইডিওলজিক্যাল ফ্যাক্টর হিসেবে পুরো ইন্ডিয়াকে সব দিক থেকে প্রভাবিত করেছে, রাইট? নেক্সট হচ্ছে কনস্টিটিউশনাল ফ্যাক্টর, যেটা এখনই বললাম, যেখানে কনস্টিটিউশন যদি আমরা দেখি সেখানেও কিন্তু আমরা কিছু ক্যারেক্টারিস্টিক পাবো যেগুলো ইন্ডিয়ান ন্যাশনালিজমকে অবশ্যই প্রভাবিত করেছে, রাইট? নেক্সট আমরা যেটা যাব সেটা হচ্ছে এক্সটার্নাল ফ্যাক্টর, মানে কিছু বাহ্যিক ব্যাপারও রয়েছে, যেমন international laws and institution. The international environment is an essential factor to formulate the Indian foreign policy of, because there is a various laws, rules, regulation. আমরা যদি আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে বিষয়গুলো দেখি, যেমন কিছু অর্গানাইজেশন আছে লাইক ইউএনও, আইএমএফ, ওয়ার্ল্ড ব্যাংক, ডব্লিউটিও, ওকে, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন যাকে আমরা বলি। তো এই সমস্ত অর্গানাইজেশনগুলো কিছু রুলস রেগুলেশন দিয়ে দিয়েছে প্রত্যেকটা মেম্বার স্টেটের জন্য, যেখানে ইন্ডিয়া মেম্বার আছে। তো ইন্ডিয়া অ্যাজ এ মেম্বার কিন্তু সে বাধ্য যে তাদের রুলস রেগুলেশন ইত্যাদি ফলো করতে ফর দ্য ইন্টারন্যাশনাল পার্সপেক্টিভ। সো ইন্টারন্যাশনাল লজ ইনস্টিটিউশনও কিন্তু, অর্গানাইজেশনও কিন্তু অবশ্যই অ্যাজ এ এক্সটার্নাল ফ্যাক্টর প্লে এ ইম্পর্টেন্ট রোল for the making of Indian foreign policy, right? Next হচ্ছে globalization and partnership. In the 21st century, globalization is a significant aspect of international relation. At this time, each country engage in commercial relation with each other to mutual benefit. প্রত্যেকটা কান্ট্রি একে অপরের সাথে এঙ্গেজ হয়ে গিয়েছে তাদের একে অপরের মিউচুয়াল ডেভেলপমেন্টের জন্য, মিউচুয়াল বেনিফিটের জন্য, রাইট? ন্যাচারালি ইন্ডিয়া হ্যাজ স্টার্টেড ট্রেড, ইম্পোর্ট, এক্সপোর্ট অ্যান্ড ইনভেস্টমেন্ট উইথ different countries. Besides, India has developed partnership with other countries through various agreement and treaties. তো প্রচুর ট্রিটি করেছে, প্রচুর এগ্রিমেন্ট করেছে, লাইক ফ্রি ট্রেড এগ্রিমেন্ট, লাইক সিপা, লাইক কম্প্রিহেনশন ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট, দিস ইজ আ মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং। তো এই সমস্ত এগ্রিমেন্টগুলো বিভিন্ন বিভিন্ন দেশের সাথে ইন্ডিয়া করছে যাতে তাদের গ্লোবালাইজেশনটা বৃদ্ধি পায়, তাদের পার্টনারশিপ, তাদের দ্য মিউচুয়াল বেনিফিট, অ্যাকচুয়ালি দিস ইজ দ্য টার্ম অফ মিউচুয়াল বেনিফিট। মিউচুয়াল বেনিফিটের জন্য কিন্তু এই সমস্ত ট্রিটিগুলো করা হচ্ছে, এই সমস্ত এগ্রিমেন্টগুলো করা হচ্ছে, যেগুলো ইন্ডিয়ান ফরেন পলিসিকে অবশ্যই অনেকাংশে প্রভাবিত করেছে, রাইট? নেক্সট হচ্ছে ইন্টারন্যাশনাল এমার্জেন্সি সার্কামস্ট্যান্সেস। তো বিশেষ কিছু ক্ষেত্রে আমরা যখন রিসেন্টলি একটা ঘটনা ঘটে গেল, দিস ইজ আ ইন্টারন্যাশনাল এমার্জেন্সি লাইক করোনা ভাইরাস, ওকে, করোনা ভাইরাসের জন্য কিন্তু ইন্ডিয়া বিভিন্ন রকম পলিসি নিয়েছিল যেগুলো ইন্টারন্যাশনাল ক্ষেত্রে প্রভাবিত করেছিল। এছাড়াও কোল্ড ওয়ারের সময় যখন ইন্ডিয়া ন্যাম জয়েন করে, দ্য কোল্ড ওয়ার টাইম পিরিয়ড, দ্য ন্যাম ইজ জয়েন করে, যখন নন অ্যালাইনমেন্ট মুভমেন্ট যখন হচ্ছে, যেখানে ইন্ডিয়া কি বলছে, ইন্ডিয়া বলছে যে আমরা নিউট্রাল থাকবো এমনটা নয়, আমরা অ্যাকশন নেব ফর দ্য ইন্টারন্যাশনাল পার্সপেক্টিভ। আমরা কোনো দলেই যাব না, দুটো ব্লকে ভাগ হয়ে গেছিলো আমরা জানি, ইউএসএসআর, কমিউনিজম অ্যান্ড ক্যাপিটালিজম বেসিক্যালি। তো ইন্ডিয়া কোনো দলেই যায়নি, ইন্ডিয়া কিন্তু নিজে স্বতন্ত্র হিসেবে ছিল। ন্যাম সম্পর্কে আলোচনা আছে, আমরা করব, বাট দিস ইজ দ্য ইন্টারন্যাশনাল এমার্জেন্সি সার্কামস্ট্যান্সেস। তো এমার্জেন্সির ক্ষেত্রেও কিন্তু বিভিন্ন ফরেন পলিসি ইন্ডিয়া নিয়ে থাকে যেগুলো ইন্টারন্যাশনাল রিলেশনসের ক্ষেত্রে প্রভাবিত করে। নেক্সট হচ্ছে ওয়ার্ল্ড পাবলিক ওপিনিয়ন। Now, Indian foreign policy is specially influenced by world public opinion. ওয়ার্ল্ড পাবলিক ওপিনিয়নটা এই মুহূর্তে দাঁড়িয়ে খুব ইম্পর্টেন্ট হয়ে গেছে, কারণ এই সমস্ত টেকনোলজি, ইন্টারনেটের যুগে প্রত্যেকটা দেশের মানুষই কিন্তু বিভিন্ন দেশ সম্পর্কে মতামত রাখছে এবং বিভিন্ন দেশ সম্পর্কে কিছু আশা দাবি জানাচ্ছে, রাইট? যার জন্য ইন্ডিয়ান ফরেন পলিসি কিন্তু ওয়ার্ল্ড পাবলিক ওপিনিয়নের উপরও কিছু বেসড হয়ে গেছে। নেক্সট আমরা যদি কিছু অবজেক্টিভের কথা বলি, দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট। ইন্ডিয়ান ফরেন পলিসির কিছু উদ্দেশ্য আছে, কিছু অবজেক্টিভ আছে, কিছু গোল আছে, রাইট? সেই সমস্ত অবজেক্টিভগুলো সম্পর্কে যদি আমরা দেখি, দিস ইজ আ ন্যাশনাল সিকিউরিটি, জাতীয় নিরাপত্তা। আফটার ইন্ডিপেন্ডেন্স, ইন্ডিয়া হ্যাজ এ সোভারেন কান্ট্রি উইল অলওয়েজ try to protect itself from the international war and violence. অ্যাকচুয়ালি ইন্টারন্যাশনাল ওয়ার এবং যুদ্ধ এবং যে ভায়োলেন্স হচ্ছে, সেই ভায়োলেন্স থেকে নিজেকে সম্পূর্ণভাবে প্রোটেক্ট করা অ্যাজ এ সোভারেন কান্ট্রি, ইন্ডিয়ার কিন্তু এটা অবজেক্টিভ, ইন্ডিয়ার কিন্তু এটা দায়িত্ব, একটা উদ্দেশ্য, রাইট? বিকজ দিস টাইম ইজ ভেরি সেন্সিটিভ ফ্যাক্টর টু সাস্টেন হার ন্যাশনাল সিকিউরিটি হুইচ হেল্প টু প্রিজার্ভ ইন্ডিয়ান সোভারেন্টি অ্যান্ড অটোনমি due to freedom having no meaning without national security. This line is very important. Freedom having no meaning. স্বাধীনতার কোনো মানে নেই কোনো ন্যাশনাল সিকিউরিটি ছাড়া, স্বাধীনতা আসে না, তাই না? আজ আমি স্বাধীন, কিন্তু ন্যাশনাল সিকিউরিটি যদি আমার না থাকে তাহলে আমি আবার পরাধীন হতে বাধ্য। নেক্সট হচ্ছে প্রোটেক্টিং ন্যাশনাল ইন্টারেস্ট, যেটা একটু আগেই বোঝালাম যে ভারতের
মেন উদ্দেশ্যই হচ্ছে ন্যাশনাল ইন্টারেস্ট, জাতীয় স্বার্থকে প্রোটেক্ট করা। জাতীয় স্বার্থ মানে কি? জাতীয় স্বার্থ মানে সব কিছুই, পাওয়ার, টেরিটরি, পপুলেশন, ডেভেলপমেন্ট, বাউন্ডারি, এভরিথিং ইজ রিলেটেড টু দ্য ন্যাশনাল ইন্টারেস্ট। ওকে, দিস ইজ দ্য আমব্রেলা টার্ম। নেক্সট হচ্ছে ইকোনমিক্যাল ডেভেলপমেন্ট, যেটা একটু আগে আমি পড়ালাম। এগুলো অবজেক্টিভের মধ্যেও পড়ছে, এগুলো কিছুটা ডিটারমিনেন্টসের মধ্যেও পড়ছে। ইকোনমিক ডেভেলপমেন্টের জন্যই তো সব কিছু, গ্লোবালাইজেশন, ট্রেড, ইম্পোর্ট, এক্সপোর্ট, ইনভেস্টমেন্টস, অল আর রিলেটেড টু দ্য ইকোনমিক্যাল ডেভেলপমেন্টস পার্সপেক্টিভ, রাইট? নেক্সট হচ্ছে পিসফুল ওয়ার্ল্ড, দিস ইজ আ মোরাল পারফেকশন, দিস ইজ আ ভ্যালু। ওকে, পিসফুল ওয়ার্ল্ড, ইন্ডিয়ার কিন্তু একটা টেন্ডেন্সি আছে। সেই টেন্ডেন্সিটা কি? সেটা হচ্ছে ভারতবর্ষ গোটা ওয়ার্ল্ডকে একটা শান্তিপূর্ণ, যুদ্ধ ছাড়া, ভায়োলেন্স ছাড়া, সমস্ত কিছু ব্যাড বিহেভিয়ার, সমস্ত কিছু খারাপ বিষয়গুলো ছাড়া ভারতবর্ষ কিন্তু একটা পিসফুল ওয়ার্ল্ড, একটা শান্তিপূর্ণ বিশ্ব তৈরি করতে চায়। এটাও কিন্তু একটা অবজেক্টিভের মধ্যে পড়ে, রাইট? নেক্সট হচ্ছে ইনফ্লুয়েন্সিয়াল ইন্টারন্যাশনাল রিলেশন, বিভিন্ন রকম ইন্টারন্যাশনাল রিলেশনসের ক্ষেত্রে ইনফ্লুয়েন্স করছে। এছাড়াও পলিটিক্যাল স্ট্যাবিলিটি, প্রমোটিং কোলাবোরেশন এগেনস্ট ইম্পেরিয়ালিজম, কলোনিয়ালিজম, এই সমস্ত বিষয়গুলো কিন্তু আমরা আইডিয়া করতে পারছি, এবং ইভেন আমি আগেও আলোচনা করেছি। কোঅপারেশন, কোলাবোরেশন কিন্তু ইন্ডিয়া চায়, শান্তিপূর্ণভাবে বিষয়টা তুলে ধরছে মানেই কোঅপারেশন চাইছে। নেক্সট হচ্ছে কিছু ট্রেডিং পার্টনারশিপের কথা বলছে, যেটা বললাম, ভ্যালু মোরালিটির কথা বলছে, রাইট? কিছু ইম্পর্টেন্ট প্রিন্সিপাল সম্পর্কে আমরা জানবো। দ্য পলিসি অফ নন অ্যালাইনমেন্ট, যেটা একটু আগে বললাম, দ্য ডিউরিং দ্য কোল্ড ওয়ার পিরিয়ড দ্য হোল ওয়ার্ল্ড ইজ ফ্র্যাগমেন্টেড ইন্টু টু ব্লকস, দুটো ব্লকে গোটা পৃথিবী ভাগ হয়ে গেছিল, আমরা জানি, ঠান্ডা যুদ্ধের সময়, আফটার দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। This is a USA and USSR, capitalism and communism. So policy of non-alignment represent an independent group. This is an independent group which does not want to join any kind of bloc. তারা কোনো ব্লকেই জয়েন করতে চায় না, না ইউএসের দিকে যাচ্ছে, না ইউএসএসআর এর দিকে যাচ্ছে। দ্য ন্যাম ইজ এ কম্বিনেশন অফ 120 ডেভেলপিং কান্ট্রি, 120টা দেশ মিলে এই ন্যাম গঠন করা হয়েছিল, ইনক্লুডিং ইন্ডিয়া, ইন্ডিয়াও এর মধ্যে ছিল। ইট প্রমোট সাউথ সাউথ কোঅপারেশন ইন দ্য ওয়ার্ল্ড। ন্যাম হ্যাজ নট সাপোর্টেড দ্য পলিসি অফ নিউট্রালিটি, দিস ইজ আর নট সাপোর্ট দ্য পলিসি অফ নিউট্রালিটি বাট ইজ অ্যান অ্যাকশন ওরিয়েন্টেড পলিসি। এখানে কি বলা হচ্ছে, এমন নয় যে ইন্ডিয়া বলছে যে আমি কারোর দলে যাবো না, মানে আমি নিউট্রাল থাকবো, আমি কোনো দিকেই মাথা ঘামাবো না, এমনটা নয়। ইন্ডিয়া বলছে আমি একটা স্বতন্ত্র, অটোনোমাস, সোভারেন কান্ট্রি, আমি যে কোনো রকমভাবে ভারতবর্ষের যে কোনো পার্সপেক্টিভকে আলোচনা করতে পারবো, আমার সেই ক্ষমতা, অধিকার আছে। অ্যাকশন ওরিয়েন্টেড পলিসি, আমি কোনো অ্যাকশনও নিতে পারবো। হ্যাঁ, আমি কোনো ব্লকের দিকে যাব না, আমি কোনো পার্টিসিপেট করবো না কোনো ব্লকে, সেটা হচ্ছে মেন কথা। কিন্তু আমি কিন্তু ইন্টারন্যাশনাল ফেনোমেনা, ইন্টারন্যাশনাল অ্যাক্টিভিটি অবশ্যই জয়েন করব, এবং আমি নিজের মতন করে এগিয়ে যাব, নিজের অটোনোমাস, নিজের সুপারিয়রিটি, নিজের সোভারেনকে আমি অবশ্যই কাজে লাগাবো। তার মানে ন্যাম কিন্তু এমন নয় যে এটা একটা নিউট্রালিটির পলিসি, দিস ইজ আ অ্যাকশন ওরিয়েন্টেড পলিসি। দিস মিনস ন্যাম কান্ট্রি ডিসাইড টু মেক দেয়ার ওন ডিসিশনস অ্যান্ড ওপিনিয়ন অ্যাবাউট দ্য ওয়ার্ল্ড পলিটিক্যাল অ্যাসপেক্টস, যেটা এখনই বললাম। নেক্সট, পঞ্চশীল। পঞ্চশীল আমরা অনেকেই জানি, 1954-এ বেসিক্যালি পঞ্চশীল এসেছিল, যেটা চায়নার সাথে সিগনেচার হয়েছিল। প্রাইম মিনিস্টার নেহেরু একটা কথা বলেছিল, আই ইমাজিন দ্যাট ইফ I imagine that if these principles were adopted on the relation of various countries with each other, a great deal with the travel and present day world would probably disappear. তো পঞ্চশীল বেসিক্যালি কি? পঞ্চশীল একটা নীতি যেটা ইন্ডিয়া চায়নার মধ্যে একটা কম্বিনেশন করছে, এবং এই পঞ্চশীল যদি আমরা 5টা পয়েন্ট দেখি, সেখানে আমরা দেখতে পাবো একটা ভ্যালু, একটা মোরালিটিকে আইডেন্টিফাই করা হচ্ছে। লাইক ফার্স্ট পয়েন্ট ইজ মিউচুয়াল রেসপেক্ট অন টেরিটোরিয়াল ইন্টিগ্রিটি অ্যান্ড সোভারেন্টি, মানে প্রত্যেকটা দেশ মানে কি, এখানে ইন্ডিয়া চায়নার মধ্যে একটা একটা টেরিটোরিয়াল ইন্টিগ্রিটি থাকবে, একটা সোভারেন্টি থাকবে, মিউচুয়াল রেসপেক্ট থাকবে একে অপরের মধ্যে, রাইট? নন অ্যাগ্রেশন এগেনস্ট ইচ আদার, একে অপরের প্রতি নন অ্যাগ্রেশন নীতি করছে, মানে অ্যাগ্রেশন হবে না আর কি, কোনো ইন্টারফারেন্স থাকবে না, নন ইন্টারফারেন্স, ইকুয়ালিটি থাকবে, মিউচুয়াল বেনিফিটস থাকবে, পিসফুল কোএক্সিস্টেন্স, শান্তিপূর্ণভাবে তারা এক্সিস্ট করবে। নেক্সট পয়েন্ট ইজ বেসিক্যালি দ্য ফেথ অফ ইন্টারন্যাশনাল কোঅপারেশন অ্যান্ড ইউনাইটেড নেশন। অবশ্যই ইন্ডিয়ার একটা উদ্দেশ্য হচ্ছে এটাই যে ইন্টারন্যাশনাল যে কোঅপারেশন হয়, কিংবা ইউনাইটেড নেশন, যেটা 1945-এ এসেছিলো, ইউএনও,
লিগ অফ নেশনের পরে যেটা আসে আর কি। তো এই সমস্ত যাদের যে প্রিন্সিপালগুলো আছে তাদের উপর একটা বিশ্বাস রাখবে, কারণ তারা ওয়ার্ল্ডে শান্তি নিয়ে আসতে চায়, যুদ্ধকে কমাতে চায়, তাই ইন্ডিয়াও এটা চাইছে, তাই দুজনের টার্গেটটা একই হয়ে যায় এবং ইন্ডিয়ার উদ্দেশ্য হচ্ছে তাদের রুলস রেগুলেশন সব কিছুকে মেনটেন করা, রাইট। নেক্সট হচ্ছে পিসফুল সেটেলমেন্ট অফ ইন্টারন্যাশনাল ডিসপুটস। Nowadays, a international dispute is a sensitive issue. Commonly, there can be only two ways of resolving international dispute. শান্তিপূর্ণভাবে যে কোনো রকম আন্তর্জাতিক ডিসপুটস মানে দ্বন্দ্ব, এই দ্বন্দ্বগুলোকে শান্তিপূর্ণভাবে মেনটেন করা, সেটেল করে দেওয়া। এমন নয় যে দ্বন্দ্ব হয়েছে মানে যুদ্ধ করতে হবে, ক্ষয়ক্ষতি হবে, ইত্যাদি হবে, এই সমস্ত জিনিসগুলো থেকে ইন্ডিয়া সবসময় দূরে থাকে। যদি আমরা ইন্ডিয়ান কনস্টিটিউশন দেখি সেখানেও আমরা দেখতে পাবো আর্টিকেল 51, যখন আমরা ডিপিএসপি পড়বো সেক্ষেত্রে আমরা দেখতে পাবো ইন্ডিয়ান আর্টিকেল 51-এও কিন্তু ইন্ডিয়া এই কথাটাই বলেছে, স্টেট শ্যাল এন্ডিভিওর টু সিক এ পিসফুল সেটেলমেন্ট অফ এনি কাইন্ড অফ ইন্টারন্যাশনাল ডিসপুটস, রাইট। কোনো রকম শান্তিপূর্ণ কোনো রকম দ্বন্দ্বে তারা আমরা জড়াবো না, আমরা শান্তিপূর্ণভাবে সমস্ত রকম সেটেলমেন্ট চাইছি, পিসফুল সেটেলমেন্ট চাইছি যে কোনো রকম দ্বন্দ্ব বা যুদ্ধের। ওকে, অপোজিশন অফ রেশিয়াল ডিসক্রিমিনেশন অ্যান্ড রেসপেক্ট ফর হিউম্যান রাইটস, যেটা একটু আগেই বললাম যে জাতি রেশিয়াল ডিসক্রিমিনেশনের অপোজিশনে ইন্ডিয়া কাজ করছে এবং হিউম্যান রাইটসের কথা বলছে। এছাড়াও কিছু প্রিন্সিপাল রয়েছে, যেমন সলিডারিটি অ্যান্ড কোঅপারেশন উইথ এশিয়ান অ্যান্ড আফ্রিকান কান্ট্রি, ক্রিটিসাইজ দ্য টেররিস্ট অ্যাক্টিভিটি, প্রোটেকশন ফ্রম এনভায়রনমেন্টাল ইস্যু, ইউজ autonomy energy to create a peaceful international environment. Okay, atomic energy, sorry. So this is a অ্যাটম বোমকে ইউজ করবে পিসফুল পার্সপেক্টিভে, যাতে যুদ্ধ না লাগে। ওকে, নেক্সট আমরা যদি দেখি এভলিউশন সম্পর্কে আমরা দেখব যে ভারতবর্ষের ফরেন পলিসি, বিভিন্ন প্রাইম মিনিস্টার যারা ছিলেন আমাদের ভারতবর্ষ, একদম জওহরলাল নেহরু থেকে বর্তমানে নরেন্দ্র মোদী অবধি, আমাদের ভারতবর্ষের ইন্ডিয়ান ফরেন পলিসি কিছু এভলিউশনের দ্বারা প্রভাবিত হয়েছে, কিছু বিবর্তন হয়েছে। যেমন প্রথমে ছিল আইডিয়ালিজম, নেক্সট হলো রিয়েলিজম এবং বর্তমানে চলছে প্র্যাগমাটিজম, রাইট। তো আমরা এক এক করে ফরেন পলিসিগুলো দেখব, তার মধ্যে যে সমস্ত বিষয়গুলো এসেছে সেগুলো আমি ইনক্লুড করে দিয়েছি নোটসের মধ্যে, দেখতে পারো। যেমন প্রথমে ছিল অপটিমিস্টিক নন অ্যালাইনমেন্ট, যেটা নেহেরুর সাথে কানেক্টেড, যেখানে ন্যাম, সোভারেন্টি, মেনটেন ইন্টিগ্রিটি, রিবিল্ড ইকোনমি, পঞ্চশীল এগ্রিমেন্ট, এই সমস্ত ভ্যালু, মোরালিটি, এই সমস্ত বিষয়গুলো ছিল। তারপরে হলো স্ট্র্যাটেজিক রিয়েলিজম অ্যান্ড ডিসকভারি, যেটা ইন্দিরা গান্ধীর সময়ের পয়েন্ট, বেসিক্যালি ইন্দিরা গান্ধীর প্রিন্সিপাল। এটা পরীক্ষায় এরকম আসতে পারে, অপটিমিস্টিক নন অ্যালাইনমেন্ট কোন প্রাইম মিনিস্টারের সাথে যুক্ত, দিস ইজ আ জওহরলাল নেহরু, রাইট। কিংবা কোন পার্টিকুলার ইস্যুর ওপর যুক্ত, যেমন পঞ্চশীল নীতি। ওকে, স্ট্র্যাটেজিক রিয়েলিজম অ্যান্ড রিকভারি, মানে তারপরে রিয়েলিজম আসছে। রিয়েলিজম আসা মানে কি, যেখানে যুদ্ধ, দ্বন্দ্ব, ন্যাশনাল ইন্টারেস্ট, ন্যাশনাল সিকিউরিটি, সমস্ত বিষয়গুলো আছে। যেমন ইন্দিরা গান্ধী, এখানে দিয়েছি দেখো, সিকিউরিটি, ন্যাশনাল ইন্টারেস্ট, পাওয়ার, ডিপ্লোম্যাসি, তাসখান্ড এগ্রিমেন্ট এই সময় হয়েছিল, ইন্ডো সোভিয়েত ফ্রেন্ডশিপ ট্রিটি হয়েছিল, ইন্দো পাক ওয়ার হয়েছিল এই সময়। মানে এই পার্টিকুলার পিরিয়ডে কী কী ঘটনা ঘটেছিল ইন্ডিয়ান ফরেন পলিসির ক্ষেত্রে রিলেটেড, সেগুলো আমি সেখানে দিয়ে দিয়েছি। নেক্সট আসছে ফেজেস অফ গ্রেটার রিজনাল অ্যাসোসিয়েশন। গ্রেটার রিজনাল অ্যাসোসিয়েশন, কোয়েস্ট ফর স্ট্র্যাটেজিক অটোনমি, ইন্ডিয়া এজ এ ব্যালেন্সিং পাওয়ার, যেটা মনমোহন সিংয়ের সময় ছিল, ব্যালেন্সিং পাওয়ার, দিস মেকং কোঅপারেশন, নিউক্লিয়ার ডিল হয়েছিল সে সময়। তারপরে এনার্জেটিক এঙ্গেজমেন্ট, যেটা এখন বর্তমানে চলছে নরেন্দ্র মোদী। অ্যাক্ট ইস্ট পলিসি নিয়ে আসা হচ্ছে, তো লুক ওয়েস্ট পলিসির উপর বেশি ফোকাস করা হচ্ছে। অ্যাকচুয়ালি লুক ওয়েস্ট পলিসি ছিল 2005-এ, যেটা মনমোহন সিংয়ের সাথে রিলেটেড, বাট আফটার মোদি গভর্নমেন্ট, দিস ইজ আ ভেরি effective on international arena. Look West policy, Sagar initiative, ইকোনমিক অ্যান্ড সিকিউরিটি ডেভেলপমেন্ট, নেবারহুড ফার্স্ট পলিসি। তো এই সমস্ত পলিসিগুলো এই পার্টিকুলার ফেজের মধ্যে এসেছিলো, যেটা আমি এভলিউশনের মাধ্যমে ছোটোভাবে দিয়ে দিয়েছি। এই সমস্ত আজকের ক্লাস এইটুকুই। এরপরে এভলিউশন কমপ্লিটের পর কিছু রেফারেন্স আমি দিয়ে দিয়েছি, এগুলো তোমরা দেখতে পারো, যে রেফারেন্স থেকে নোটসটা বানানো হয়েছে। এবং এই নোটসটা যদি তোমরা পেতে চাও, অ্যাজ এ এটা পাবলিশ হয়েছে রিসেন্টলি, বেসিক্যালি এটা ডাউনলোড করে নিতে পারো। জাস্ট গুগলের মধ্যে টাইপ করবে প্রিফেস অফ দ্য ইন্ডিয়ান ফরেন পলিসি, JETIR জার্নালে, এটা বেসিক্যালি পাবলিশ হয়েছে আমার লেখা। তো তোমরা এটা ফ্রিলি ডাউনলোড করতে পারো। এছাড়াও এখানে সমস্ত ঘটনাটা আমি ক্লিয়ারলি বুঝিয়ে দিলাম, যে কোন কোন জিনিসগুলো অ্যাকচুয়ালি ইন্ডিয়ান ফরেন পলিসিকে প্রভাবিত করছে, কী কী প্রিন্সিপাল আছে, কীভাবে এভ্যালুয়েট হচ্ছে। এটা অ্যাকচুয়ালি বেস অফ দ্য ফরেন পলিসি। এরপরে আমরা আস্তে আস্তে বিষয়গুলো জানবো, আস্তে আস্তে বিষয়গুলো আলোচনা করবো। এখানে যে বিষয়গুলো আমি বললাম এখনই, এই যে নিউ ইকোনমিক পলিসি, LPG আসছে 1991-এ, পোখরান 1, 2,
লুক ওয়েস্ট পলিসি, গুজরাল ডক্ট্রিন, লাহোর ডিক্লারেশন, বিমস্টেক, এই সমস্ত কিছুর উপরে আমি ক্লাস নেব এবং এক এক করে আলোচনা করব। এছাড়াও তোমরা যদি অন্য কোনো পেপারের ক্লাস চাও বা অন্য কোনো টপিক্স চাও, অবশ্যই নিচে কমেন্ট করবে, তাহলে আমি নেক্সট ক্লাস সেই টপিকের উপরেই নেব। ওকে, থ্যাংক ইউ।